বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আর একটা দলের নয়। তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোগোতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায়। আমি মার্কিন এক প্রেসিডেন্টের গল্প ছাত্র জীবন থেকে বলতাম। ওনার বিরুদ্ধে ওনার এক প্রতিপক্ষ দলের কর্মীরা বক্তব্য রাখছেন। ওই প্রেসিডেন্টের কর্মী তিনি তার প্রেসিডেন্টকে বলছেন, আপনার বিরুদ্ধে এত গরম বক্তৃতা দেওয়া হচ্ছে, এত গালিগালাজ করা হচ্ছে, আমাদের এখন যেমন গালিগালাজ করা হচ্ছে ওই গালিগালাজ চলমান ছিল তখন। বললেন যে আপনি কেন পুলিশকে নির্দেশ দিচ্ছেন না তাকে গ্রেপ্তার করার জন্য? প্রেসিডেন্ট বললেন 3 কারণে নির্দেশ দিচ্ছি না। আমাদের আমিরে জামাতে কর্মসূচি করেছেন 3 দফা। আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে 3 দফা কর্মসূচি আমিরে জামাত ঘোষণা করেছেন। নাম্বার 1, তাদের জন্য দোয়া করব আমরা। নাম্বার 2, তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব। তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। সেই প্রেসিডেন্ট তখন বলেছিল আমি 3টা কারণে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছি না। নাম্বার 1, এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালিগালাজ করবে ততক্ষণ প্রত্যেকটা গালিতে আমার নাম উচ্চারণ করতেছে। আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না, সে যে আমার নাম প্রচার করতেছে অপপ্রচার একটা প্রচারেরই অংশ। এই প্রচার তাকে করতে দাও, কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই, আমার নাম নীতি নীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে আমার বিরুদ্ধে গালিগালাজ করার এত গবেষণা তার করতে হচ্ছে যে জাতিকে দেওয়ার মতো তার কোনো গবেষণা করতে হবে এই প্রয়োজন সে অনুভব করবে না। আমাদের নিয়ে তো কেউ গালিগালাজ করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। টিম করা হয়েছে। আমি বলি মাঝে মধ্যে, সজীব জয় মহোদয় উনি 2.5 লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো তখনকার ছাত্রলীগ তো কোনো কাজ নাই, চাঁদা তুলতে তুলতে যখন চাঁদা শেষ, চাঁদাও দেওয়ার আর নেওয়ার আর জায়গা নাই, তুলবে কাদের? বিরোধী দল তো কেউ নাই, নিলে তো নিজেদের কাছ থেকে চাঁদা নিতে হয়। এই অবস্থা যখন তৈরি হয়েছে তখন তারা পরামর্শ করলো কি করা যায়, নিজেদের অর্থের টাকা নিজেদের লোকদেরকে ভাগ করে দেওয়ার অংশ হিসেবে 2.5 লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য। আমি তখন বলেছিলাম আপনারা 2.5 লক্ষ লোক নিয়োগ করেছেন সরকারিভাবে, আর 2.5 লক্ষ লোককে মোকাবেলা করার জন্য বাংলাদেশের 10 কোটি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে 5ই আগস্টের আগেই বিদায় করে দিয়েছিল। আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিল 5ই আগস্ট হয়েছে আমার আনুষ্ঠানিক পরাজয়, আর তারও 6 মাস আগে মিডিয়ায় গণমাধ্যমে আমার পরাজয় তারা নিশ্চিত করে দিয়েছিল। আজকে যদি কেউ আমাদের বিরুদ্ধে গালিগালাজ করে বিজয় নিতে চান তাহলে মনে রাখেন গবেষণা করতে করতে আমাদের বিরুদ্ধে আপনারা জাতিকে দেওয়ার মতো আর পরে কিছু খুঁজে পাবেন না। সুতরাং এগুলোতে আমরা মনোযোগ দিতে চাই না, কোনো গালিগালাজের জবাব আমরা দিতে চাই না, জিহ্বা কেটে ফেলার জবাব আমরা ঠ্যাং কেটে ফেলার জন্য দিতে চাই না। এই জন্য তারা বর্তমানে আমাদের কোনো কথা বলতে না পেরে সেই ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক সময়ের কথা বলে শিবির এক সময় রক কাটতো। কখন কাটতো? তখন তোমাদের জন্ম হয় নাই, তোমরা বুঝতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই এইসব আজগুবি গল্প বলে ঢাকা বিশ্ববিদ্যালয় হারিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হারিয়েছেন, এই 18 কোটি মানুষের বাংলাদেশে আপনাদের হাতছাড়া হওয়ার অপেক্ষায়। আপনারা গালি দিবেন, আমাদের এই দেশের ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে। যে জবাব তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, যে জবাব তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়েছে, আমরা গালির জবাব গালি দিয়ে দেব, আমরা গালির জবাব ফ্রিজ দিয়ে দিব, আমরা গালির জবাব এসি দিয়ে দিব। মার্কিন প্রেসিডেন্ট তখন 3 নাম্বার বলেছিলেন, আমি যে কারণে তারা গ্রেপ্তার করতে নিষেধ করছি তার অন্যতম একটা কারণ হলো আমাকে নিয়ে সে যেই পরিমাণে ব্যস্ত আছে, ওই পরিমাণে ব্যস্ত যদি সে তার দল নিয়ে থাকে তাহলে তো আমার দলের চেয়ে সে এগিয়ে যাবে, সুতরাং তাকে এই কাজে ব্যস্ত থাকতে দেওয়া হোক। আমরা আমাদের ব্যাপারে যারা কথা বলেন সমালোচনা করেন, আমরা সমালোচনা বুক পেতে নেওয়ার জন্য রাজি আছি। এই জন্য রাজি আছি, আমরাও মানুষ, আমাদের ভুল আছে, ভুল হইতে পারে না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের ভুল আছে, আমাদের ভুল হতে পারে না, ভুল হয় আমাদের, কিন্তু সেই ভুলটা সংশোধন করার জন্য আমাদের আন্তরিকতা আছে। আমরা শুধুমাত্র ধরা পড়লে বহিষ্কার, না ধরা পড়লে পুরস্কার, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ব্যক্তি হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরও যদি অন্যায় করে প্রচলিত আইনে শুধু নয় সাংগঠনিকভাবে এমন শাস্তি তাকে দেওয়া হয়, ভবিষ্যতে এরকম আর কোনো অন্যায় করার দুঃসাহস আমাদের কোনো কর্মী করতে পারে না।
আমি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী ছিলাম। পরীক্ষায় নকল করে নাই, শুধু আরেকজনের খাতা দেখে লিখে এসেছে, আরেকজনের খাতার দিকে তাকিয়েছে। এইটুকু অন্যায় করেছে সে। নিজ দায়িত্বে এসে বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছে ব্যক্তিগত কন্ট্যাক্টের জন্য এসে বসে আছে। আমাদের প্রোগ্রাম নামাজ শেষ করে এসে দেখি রুমে বসা। কি হয়েছে ভাই? একটা প্রবলেম হয়ে গেছে, একটা অন্যায় করে ফেলেছে, একটা সমস্যা হয়ে গেছে, আমার সমাধান দরকার। আমি মনের দিক থেকে স্থির হতে পারছি না, আমি অস্থিরতায় ভুগছি, আমার করণীয় কি? আমি বললাম কি হয়েছে বলেন, সমস্যাটা কি, অসুবিধা কি হয়েছে? বলছে ভাই কেউ দেখে নাই, শিক্ষক আমাকে হল থেকে বের করে দেয়নি, আমাকে সাসপেন্ড এক্সপেল কিছুই করা হয় নাই। আমি বললাম পরীক্ষা কেমন হয়েছে? বলছে পরীক্ষা ভালো হয়েছে। তো সমস্যাটা কি? আপনাকে এক্সপেল করা হয় নাই, সাসপেন্ড করা হয় নাই, আপনাকে ওখানে ধরা হয় নাই, কি সমস্যা হয়েছে? বলছে ভাই আমি তো একটা প্রশ্নের জবাব আমার এক বন্ধুর খাতা থেকে লিখে দেখে এসেছি, আমি ছাত্র শিবিরের একজন শপথের কর্মী, আমার ঈমান আমার শপথ কি ঠিক আছে? আমি তখন বললাম আপনাকে তো কেউ দেখে নাই, আপনাকে তো কেউ শাস্তি দেয় নাই, তাহলে সমস্যাটা কি? তখন বলেছিল যে ভাই আমাকে যখন শপথ দেওয়া হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল যে আমি যেন আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আপনার কাছে এটা প্রকাশ করেছি যাতে আল্লাহ আমাকে ক্ষমাসুদ্ধর একটা রাস্তা তৈরি করে দেন। আমার সম্মানিত ভাইয়েরা, সেই ছাত্র শিবিরের নাম হচ্ছে আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ছোট্ট অন্যায়টাকে, যে আমি আমার এক বন্ধুর খাতার কিছু লাইন দেখে লিখে ফেলেছি, এই অন্যায় থেকে বাঁচার উপায়টা কি? আমরা তখন তাকে বলেছিলাম সাংগঠনিকভাবে আপনার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়ে আপনাকে জানানো হবে। বলছে না, তাতেও আমি এত তৃপ্তি পাচ্ছি না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি তার জন্য কি করতে পারি? আমরা তখন তাকে কিছু পথ বাতলিয়ে দিয়েছি, আমরা সাংগঠনিকভাবে তাকে পরিশুদ্ধ করার সুযোগ দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শুধু প্রচলিত আইনি একজন মানুষকে বহিষ্কার কিংবা তিরস্কার করে আমরা সংশোধন করি না, সংশোধনের সাংগঠনিক প্রক্রিয়া রাখা হয়েছে। সংশোধনের সাংগঠনিক পদ্ধতির বাইরেও আমরা তাকে আত্মশুদ্ধির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা প্রদত্ত বিধানের আলোকে তাকে সংশোধনের প্রক্রিয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে। সেজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই জনগোষ্ঠীকে সংশোধন করে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের বাইরের বিভিন্ন রাষ্ট্রগুলো দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সাথে তারা কাজ করার জন্য আগ্রহ ব্যক্ত করেছে। আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী শুধু ঢাকা মহানগরী দক্ষিণে নয়, বাংলাদেশ জামাত ইসলামী শুধু ঢাকা 5 আসনে নয়, বাংলাদেশ জামাত ইসলামী 18 কোটি মানুষের এই 56,000 বর্গমাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি ন্যায় ইনসাফের ভিত্তিতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য ঢাকা 5 আসনে জনাব কামাল হোসেনের নেতৃত্বে আমরা আমাদের ছাত্র জনতাকে নিয়ে এই যাত্রাবাড়ি থেকে, যেখানে বাংলাদেশ থেকে অন্যান্য জায়গাগুলোকে ব্যারিকেড দিয়ে বিচ্ছিন্ন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছিল, অসংখ্য শহীদের রক্তের দাগ যে যাত্রাবাড়ি অঞ্চলে আছে, সেই শহীদের রক্তে ভেজা যাত্রাবাড়ি অঞ্চলে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বিজয় করার জন্য ছাত্র জনতা আমরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ন্যায় ইনসাফ উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বিজয় করার জন্য কি রাজি আছি সবাই ইনশাআল্লাহ? প্রিয় ছাত্র ভাইয়েরা, আসুন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনতাকে সাথে করে নিয়ে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যেভাবে উই ওয়ান্ট জাস্টিসের জন্য আপনারা স্লোগান তুলেছিলেন, সেই উই ওয়ান্ট জাস্টিসের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে জনগণের প্রতিফলন নিয়ে আমরা উই ওয়ান্ট জাস্টিসের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।